সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবা আহমেদ। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছিল টাইপস অফ লার্নিং। আমরা যারা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ের মতো ডোমেইনগুলোতে আমরা কাজ করেছি, আমরা অলরেডি জানি সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড, সেলফ সুপারভাইজড, রিইনফোর্সমেন্ট লার্নিং, এরকম কয়েকটা গতানুগতিক আমরা টাইপস অফ লার্নিং নিয়ে কিন্তু কাজ করে আসছি। কিন্তু এর বাহিরেও আমরা যখন ডোমেইনকে শিফট করি, সে ফর এক্সাম্পল আমরা এগ্রিকালচার অথবা মেডিকেল সেক্টর, বায়ো ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, আমরা কেমিস্ট্রির কথা যদি বলি, ফিজিক্সের কথা যদি বলি, যেমন থার্মোডাইনামিক্সের কথা বলি, ফ্লুইড ডাইনামিক্সের কথা বলি, অথবা আমরা যদি 2D শেপ অথবা 3D শেপের কথা যদি বলি, বা ডাইমেনশন যে বিভিন্ন ধরনের ইউজ কেসগুলো আসে, যেমন আমি যদি বলি সেলফ যে কারগুলো নিয়ে আমরা কাজ করি, সেলফ ড্রিভেন যে কারগুলো হয়, ঠিক আছে। তো এই ধরনের অটোনোমাস সিস্টেমগুলোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লার্নিংয়ের দিকে শিফট করতে হয়। ধরে নিলাম যে আপনি হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনাকে মাল্টিপল ফিউশন লার্নিং অ্যাডজাস্টমেন্ট করে আপনার রোবটকে লার্নিং করাইতে হবে। সিমেট্রিকলি আপনি যদি হচ্ছিল কোনো জিনোম সিকোয়েন্স নিয়েও কাজ করে থাকেন, তখন কিন্তু জিনোম যে প্যাটার্নগুলো থাকে সেগুলো শেখার জন্য কিন্তু আপনার লার্নিং ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। ওই জায়গায় যদি আপনি কাজ করতে যান, আপনার ক্লাসিক্যাল যে মেথডগুলো আছে, যেমন সুপারভাইজড বা আনসুপারভাইজডের কথা যদি আমরা বলে থাকি, সেগুলো তখন আসলে ওখানে কাজ করবে না। আমাদের তখন কি করতে হবে, এই বেস লাইনের যে ইনফরমেশনসগুলো আছে বা সাপোর্টিং যে কন্টেন্টগুলো আছে, সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্স কিছু মডিউলেশনে কাজ করতে হবে। সো আমাদের আজকে যে লেকচারটা থাকবে, সেটার মূল উদ্দেশ্য থাকবে আপনাদেরকে এরকম কিছু ডাইভার্সের যে লার্নিং ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দেওয়া, নামগুলোর সাথে পরিচয় করানো এবং তার কিছু একটা হিন্টস দেওয়া। আমাদের এই পুরো জার্নিতে টোটাল আমরা হচ্ছিল 118টা লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি আমার সাথে যারা কানেক্টেড আছেন অলরেডি জানেন, আমি প্রিভিয়াসলি টার্গেট করেছিলাম আমাদের টোটাল 95 লার্নিংস নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমি যখন ডোমেইনগুলো বিভিন্ন ধরনের ডোমেইন শিফটিং করতেছিলাম, তখন আরও নতুন কিছু লার্নিং আসছে। সো আমরা 118টা হলো ফাইনালাইজ করে লার্নিংগুলো শিখব। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া, আপনি যে এতগুলো লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবেন, এগুলো তো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, কারণ এতগুলো তো আসলে মনে রাখার কোনো সম্ভাবনা বা সামর্থ্যও কিন্তু অনেকের থাকবে না। বেসিক্যালি আমরা যখন এই 118টা বলবো, এদের যে বেসমেন্টগুলো থাকবে সেগুলো হলো ক্লাসিক্যাল মেথডগুলো, কিন্তু ওখানে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে যেগুলো আমরা ডট কানেক্ট করলে আমরা এগুলো মনে পড়বে। সো আমার মতো স্টুডেন্ট যদি পারে মনে করতে, সো আপনারা অবশ্যই পারবেন। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ একসাথে একসাথে শিখি, তাই না? সময় লাগবে, বাট একসাথে যখন শিখবো, মুভ অন করবো, তখন কনফিডেন্স লেভেলও বাড়বে। ওকে, না উনি যেহেতু পারতেছে আমিও পারবো, কারণ ওনারা আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই। সো আমরা পারবো। আমরা যখন এরিয়া নিয়ে কথা বলছিলাম, আমরা বিভিন্ন ধরনের ডোমেইন আমি দেখতেছিলাম, কারণ আমি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করতেছিলাম, আপনারা অলরেডি জানেন আমি কিছু বই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এর মধ্যে আমি প্রায় 9টার মতো বই আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেখানে অ্যালগোরিদম ফর অপটিমাইজেশনস, এটা একটা মেথড বই ছিল আমাদের। এরপর আমাদের আরেকটা বই ছিল অপটিমাইজেশন ফর একদম ডেডিকেটেডলি মেশিন লার্নিংয়ের জন্য। ওকে, এবং এখানে কনভেক্সের ক্ষেত্রে একটা অপটিমাইজেশন মেথড আছে। এছাড়াও আমরা যদি আরও কিছু বইয়ের কথা বলি, যেমন আগে কিন্তু আমি অল্প কিছু বইয়ের লিমিটেশন ছিল যেগুলো নিয়ে আমি আসলে আলোচনা করতেছিলাম। পরে আমার প্রায় 35টা বই আমাকে কালেক্ট করে ওইটাকে কেস স্টাডি করে তারপর আমাকে করতে হয়েছিল। আমি যদি আমার ডেস্কটা দেখাই, খুবই বাজে অবস্থা, নোংরা অবস্থা হয়ে গেছে আমার ডেস্ক। আপনারা যদি দেখেন, এই যে দেখেন ডেস্কের অবস্থা খুবই বাজে। তো আমি যখন কাজ করতেছিলাম, আপনারা যদি খেয়াল করেন, পুরো অবস্থা বাজে অবস্থা, মানে আমি হয়ে গেছে। কারণ আমি যখন আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করব, সেই ইনফরমেশনসটা যদি গোছানো থাকে এবং যদি কমপ্লিট থাকে, আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে, বোথ কেসে আমরা শিখতে পারবো। সো যেমন এখানে একটা বই আছে, সেটা হচ্ছিল অপটিমাইজেশনস মডেলস, ঠিক আছে। এবং আপনারা যদি বইগুলোর সফট কপি চান, চাইলে আপনারা করতে পারেন। আমার কাছে ফিজিক্যাল বই আছে মনে হয় 9টা বা 11টার মতো বই আছে, আর বাকিগুলো আমার ড্রাইভে আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এখানে লিনিয়ার এবং নন লিনিয়ার অপটিমাইজেশনসের একটা বই আছে। পাশাপাশি যে আমরা যখন কম্বিনেশনাল অপটিমাইজেশনস নিয়ে কথা বলবো, তখন দেখবেন যে এগুলা, হ্যাঁ। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি পড়াচ্ছেন ওকে, সো আমি বইগুলো নিয়ে বলে ফেলি। প্র্যাকটিক্যাল অপটিমাইজেশন, ওকে, অ্যান্ড দেন কনভেক্স অ্যানালাইসিসের উপর আছে কনভেক্স, তারপর কনকেভ, এগুলা।
অ্যান্ড দেন লিনিয়ার অপটিমাইজেশন এবং হচ্ছে এখানে ভেক্টর স্পেস নিয়ে একটা আছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে আচ্ছা ভাইয়া আপনি পড়াচ্ছেন টাইপস অফ লার্নিং কিন্তু আপনি অপটিমাইজেশন নিয়ে কেন কথা বলছেন? সেই জায়গায় গিয়ে সমস্যাটা দাঁড়াচ্ছে। কারণ আমি যখন পড়তেছিলাম বা আপনাদের নিয়ে শুরু করছিলাম যাত্রা, আপনারা অনেকে জানেন আমি মনে হয় কন্ট্রাস্টিভ লার্নিং পর্যন্ত চলে গিয়েছিলাম এবং কোডও দেখাইছিলাম কয়েকটা, জিরো শর্ট প্যাটার্ন, আদার্স অফ লার্নিং নিয়ে। তো যখন আমি 95 পড়তেছিলাম তখন আমার কিছু মিসিং আসতেছিল। ঠিক আছে, যেমন আপনারা যখন কাজ করছেন কিনা আমি জানি না, জিনোম সিকোয়েন্সের জিন অ্যানালাইসিসের জন্য জিন অ্যানালাইসিস করা যখন হয় তখন হচ্ছিল 3D শেপে কাজ করতে হয়। ঠিক আছে, এই 3D শেপের রেন্ডারিংটা যখন করতে যাওয়া হয় তখন যদি মডেল বা লার্নিং ম্যাটেরিয়ালসটা যদি বা লার্নিং অ্যালগোরিদমটা যদি অপটিমাইজ না থাকে তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। তাহলে এটা করতে হলে টাইপস অফ লার্নিং যখন শিখবেন তখন অপটিমাইজেশনের প্রয়োজন হবে। এই জায়গাগুলোর জন্য আসলে আপনাদের সাথে একটু বাড়াইতে হচ্ছে, একটু কষ্ট দিব, বাট আশা করছি যে এখান থেকে অনেকে ভালো একটা আইডিয়া পাবেন। শেখার জন্য ম্যাটেরিয়ালসগুলো খুব ইজিলি পাবেন, যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজে আমি আপনাদের আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকুর মধ্যে শেয়ার করব। এবং পাশাপাশি যারা আমরা একদমই নতুন, ডাটা সায়েন্স মেশিন লার্নিংয়ের জায়গাটাতে একদমই নতুন, ওনাদের জন্য একটা সুযোগ হবে যে প্রিমিটিভ যে স্কিল সেটগুলো আছে সেগুলো একদম ইজিলি মুভ অন হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের আসলে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, আশা করছি আমাদের কোনো কষ্ট হবে না আর কি। আমরা যে লার্নিং ম্যাটেরিয়ালসগুলো বলছি 118টা, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা লার্নিং ম্যাটেরিয়ালসগুলো আমি যদি আপনি বলি যে যেমন হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা শিখবো এভাবে, TMC, আমার পুরো রোড ম্যাপ, যতগুলো রোড ম্যাপ আপনারা পাবেন আপকামিং যতগুলো সবগুলো হচ্ছে TMCকে ফলো করা হবে। TMC হচ্ছিল থিওরি, ম্যাথ এবং হচ্ছে কোড। এই তিনটা ক্যারেক্টার আপনারা সবসময় পাবেন। ওকে, আমরা যখন ফর এক্সাম্পল সুপারভাইজ পড়বো, তো সুপারভাইজডে পুরো থিওরিটিক্যাল নলেজ এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ, কোডিং নলেজ তিনোটাই আমরা প্যারালালি মুভ অন করবো। যেমন আজকে যদি থিওরি হয়, ম্যাথ হয় এবং পাশাপাশি আমরা হচ্ছে পরেরটার জন্য কোড করব, মানে এভাবে যাব, একটা ধরবো একটারই TMC কমপ্লিট করব। ঠিক আছে, সো আপনারা টার্মটা মনে রাখবেন, প্রত্যেকটা লার্নিংয়ের জন্য TMC আপনি পাবেনই, এটা শিওর, ফর শিওর। ওকে, আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে, যেমন সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এরকম, ধরেন আমি আপনাদেরকে বললাম যে 5 + 5 = কত, কিন্তু দেখেন যখন আমি আপনাকে প্রশ্ন করতেছি কত, অলরেডি উত্তর কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে এই যে অপারেশনাল স্টেটমেন্ট আছে, এই অপারেশনাল স্টেটমেন্টের আউটপুটটা হচ্ছিল কত, 10। এখন যদি আমি আপনাকে বলি যে 3 + 2 কত, 5, তাই না? এখন দেখেন এই যে জিনিসটা, এই দুইটা জিনিস আমি আপনাকে শেখালাম। ওকে, এখন শেখানোর পরে আমি যদি আপনাদেরকে এভাবে বলার চেষ্টা করি যে 5 + 3 + 2 তাহলে কত? ঠিক আছে, তো আপনি কিন্তু জানেন প্যাটার্ন যে 5 অলরেডি এক্সিস্ট করে, অপারেশনাল স্টেটমেন্ট এক্সিস্ট করে, 3 + 2 কত, 5 হয়, তাহলে আমি 5 দিয়ে দিচ্ছি, তাহলে 5 + 5 কি হয়, 10 হয়, তাহলে আমার আউটপুট কি মিলতেছে। সুপারভাইজ লার্নিংটা হচ্ছে এরকম যে ট্রেনিং ফিচারগুলোও দেওয়া থাকবে, আউটপুটের লেভেলগুলোও দেওয়া থাকবে। আমি আপনাকে শেখাবো যে ট্রেনিংটা এটা, আউটপুট এটা, আপনি কিছুক্ষণ দেখবেন, মেমোরাইজ করার চেষ্টা করবেন, এরপরে আমি যখন আপনাকে নতুন একটা স্টেটমেন্ট দিব আপনি থিঙ্ক করবেন, কিছুটা প্যাটার্ন ম্যাচিং করার চেষ্টা করবেন, প্যাটার্ন ম্যাচ করে আপনি আমাকে আউটপুট দেবেন। ওকে, ভুলবশত আপনি যদি কখনো 5 + 5 = 9 দিয়ে দেন তাহলে আপনার ইরর, এই ইররটা আমরা কি করব, মিনিমাইজ করার চেষ্টা করব। তার মানে সুপারভাইজ লার্নিংয়ে যেটা হয়, কন্টিনিউয়াসলি লসকে মিনিমাইজেশন করার চেষ্টা করা হয়। অপরদিকে আমরা যদি আনসুপারভাইজডের কথা বলে থাকি সেখানে আমরা কোনো স্পেসিফিক প্যাটার্ন খুঁজে পাবো না, মানে কি এরা হচ্ছিল স্কেটার থাকবে। ঠিক আছে, কোনো ধরনের হচ্ছিল পরিচয় থাকবে না। আনসুপারভাইজড থেকে আমরা কি করব, প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করব। ওকে, ধরে নেন আপনাকে আমি মার্বেলের একটা জার দিলাম, ওকে, যেখানে ব্ল্যাক মার্বেল আছে, হোয়াইট মার্বেল আছে, বিভিন্ন ধরনের কম্বিনেশনস আছে।
এখন এই যে মার্বেলগুলো আছে এখানে আমি যদি বলি ব্ল্যাক কয়টা আছে তাহলে আপনি ব্ল্যাক একটা ধরবেন, এরপর আরেকটা নেবেন, এভাবে কাউন্ট করবেন। হোয়াইট কয়টা আছে কাউন্ট করবেন। তার মানে কি প্যাটার্ন আইডেন্টিফাই করে আপনি একটা সামেশনস রেজাল্ট জেনারেট করতেছেন। কিন্তু তারা ছিল কিভাবে? স্কেটার ওয়েতে ছিল। এই স্কেটার ওয়েতে আসলে আনসুপারভাইজড কনসেপ্টগুলো কাজ করবেন। যদিও আমাদের এগুলা আরও ডিটেলসে থাকবে, জাস্ট আমরা একটু পরিচয় হয়ে নিচ্ছি আর কি। আজকে আমাদের প্রথম পরিচয়, প্রথম ক্লাস। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কনসেপ্টটা হচ্ছিল এরকম যে আমি যখন পড়াশোনা করব আমার একটা এনভায়রনমেন্ট থাকবে। যেমন আমি যে এখন যে সেট আপে আছে এটা আমার একটা এনভায়রনমেন্ট, তাই না? এই এনভায়রনমেন্টে আমি হচ্ছিল যখন পড়াশোনা শুরু করব তখন আমার রিওয়ার্ড কাজ করবে। এনভায়রনমেন্টটা যদি খুব ভালো মনের মতো হয়, ধরেন একটা গাছ আছে, একটা খুব ভালো ভিউ আছে, আপনি চাইলে নীল আকাশ দেখতে পারেন, মানে খুব সুন্দর একটা পরিবেশ, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, ঠান্ডা বাতাস একদম এরকম, তাহলে আপনি কন্টিনিউয়াসলি কিন্তু আপনি কী করতেছেন, আপনার যে পড়ার স্টাইলটা এটাকে আরও রোবাস্ট করতেছেন রিপিটিভ ওয়েতে। তো যেটা হয় আপনার অ্যাজেন্টের থ্রুতে অ্যাকশন আবার এনভায়রনমেন্টে আসবে। কন্টিনিউয়াসলি লুপের ওয়েতে আপনার লার্নিং যে ক্যাপাবিলিটি ছিল বা প্রবলেম সলভিংয়ের যে ক্যাপাবিলিটি এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি, তাই না? এখন ইমপ্রুভমেন্টটা যে হচ্ছে আসতেছে কোথায়? এনভায়রনমেন্টে, মানে আপনি যেখানে সাস্টেন করতেছেন, তাই না? এই জিনিসগুলা আইটারেটিভলি হতেই থাকবে রিওয়ার্ডের মাধ্যমে এবং অ্যাকশনের মাধ্যমে। আপনি যখন আনন্দ ফিল করবেন এটা রিওয়ার্ড, তাই না? কিন্তু আমি যদি আপনাকে একটা বদ্ধ করে দিয়ে দিতাম একদম অন্ধকার, শুধু একটা লাইট জ্বলবে, তাও একদম কম আলোর, তাহলে কিন্তু আপনার ওই রিওয়ার্ডটা আর আসবে না, ডিপ্রেশন আসবে। এই যে সিনারিওটা, স্টেটমেন্টের যে সিনারিওটা, এটা আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কনসেপ্ট। যদিও একটা থিমেটিক একটা আলোচনা আমরা করতেছি, কেমন? এরপরে আমরা যখন পড়বো আমরা সেলফ সুপারভাইজড পড়বো, সেমি সুপারভাইজড পড়বো। সেলফ মানে নিজে 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 প্যাটার্ন আইডেন্টিফাই করবে সেলফ সুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে। আর যখন সেমি সুপারভাইজডে যাব তখন হচ্ছিল বিষয়টা কীরকম হবে, অলরেডি অল্প কিছু পরিমাণ লেভেল ডাটা দেওয়া আছে। যেমন এটা সেমি সুপারভাইজডের ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন 100টা ডাটা পয়েন্টস আমার দেওয়া ছিল সেমি সুপারভাইজডে। এই 100টা ডাটার মধ্যে আমি শুধুমাত্র 20টা ডাটার হচ্ছিল লেভেল পাচ্ছি, আর বাকি 80টার কোনো লেভেল আমি খুঁজে পাচ্ছি না। আমাকে যেটা করতে হবে সেমি সুপারভাইজডে সেটা হচ্ছে হলো ওই 20টার উপর বেস করে বাকি 80টারও প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। কোথায়? সেমি সুপারভাইজডে। আর সেলফ সুপারভাইজডে কী হবে, নিজে নিজে প্যাটার্ন আইডেন্টিফাই, কোনো কিছু দেওয়া থাকবে না। তখন কী হবে দেখেন, এ বি ডি, তাই না? তো মিসিং আছে একটা এখানে, তাহলে মিসিংটা ফাইন্ড আউট করতে হবে। তখন সে সিকোয়েন্স ক্যালকুলেট করবে যে এর পরে কি হয় বি, বির পরে তাহলে কি হওয়া উচিত ছিল, বা ডি এর আগে কি হওয়া উচিত ছিল। মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালুটা ফাউন্ডেশনাল মডেলের মাধ্যমে চেষ্টা করবে ফিগার আউট করার জন্য। তাহলে আগে থেকে তার যে একটা ডাটা দেওয়া ছিল সেই ডাটাটা থেকে সে নিজে নিজে শেখার চেষ্টা করবে যে এখানে সি মিসিং আছে, মিসিং সিটে বসাবে। কিন্তু যদি আমরা সেমি সুপারভাইজডে আসি, অলরেডি একটা দুইটা তিনটা আমার কিন্তু দেওয়ার নাই, তাই না? আর বাকি হচ্ছিল কি, দুইটা দেওয়া আছে, তাহলে 5টার মধ্যে 2টা আমার দেওয়া আছে। এই 2টার উপর বেস করেই কিন্তু তখন আমাকে কি করতে হবে, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, এটা আইডেন্টিফাই করা হবে। ঠিক আছে? নিজে নিজে করবে এই আইডেন্টিফিকেশনসটা। তো সেজন্য দেখবেন যখন সেমি সুপারভাইজড আমরা কাজ করব, এই স্মল ডাটা সেট থেকে হচ্ছিল বিগ ইনসাইট ফিগার আউট করতে হবে। আমি যদি আপনাকে কোনো একটা ঘটনার একটু অংশ যদি বলি, বলার পর আপনি যদি পুরো সিনারিওটা কল্পনা করতে পারেন তাহলে অবশ্যই সেটা সেমি সুপারভাইজড হবে। কিন্তু যদি এরকম হয় যে আমি আপনাকে কোনো কিছু বলছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি ঘটনার আগে ঘটনার পরে আমি 2টা ইভেন্ট আপনাকে বললাম, আপনাকে অ্যাজিউম করতে হবে ঘটনা হয়েছেটা কি। ওকে, তো অ্যাজিউম যে করছেন ঘটনাটা হচ্ছে কি বা হয়েছেটা কি, সেটাই হচ্ছিল সেলফ সুপারভাইজড। অ্যাজিউম করা বা হাইপোথেটিক্যাল অ্যানালাইসিসে কাজ করা, কেমন? এরপর আমরা যদি আসি, আমাদের কিছু মজার লার্নিং আছে, যেমন অ্যাক্টিভ লার্নিং আছে। অ্যাক্টিভ লার্নিংটা কীভাবে কাজ করে? হিউম্যান ইনসাইটের উপর বেস করে। হিউম্যান কি করে, লেভেল এবং রিট্রেইনিং প্রসেসটা ডাটা ফোলকে দেয়। ডাটা ফোল সেটা হচ্ছিল আনসার্টেনিটি ফিল্টার করে দেন হচ্ছিল কোয়েরিতে হিউম্যানকে পাঠায়। ঠিক আছে, এটা হচ্ছিল অ্যাক্টিভ লার্নিংয়ের ক্ষেত্রে। অনলাইন লার্নিংয়ে যেটা হয় কন্টিনিউয়াসলি স্ট্রিমিং হয়। যেমন আমি যদি ফেসবুকে লাইভ করি, আবার যদি ইউটিউবে লাইভ করি, তাহলে কি স্ট্রিমিং হচ্ছে কন্টিনিউয়াসলি। ইউজার আপস অ্যান্ড ডাউনস হইতে পারে, এমন হতে পারে যে প্রথম
5 মিনিটে ধরেন 20,000 মানুষ দেখতেছে, কিন্তু পরে 10 মিনিটে মাত্র 2 জন দেখতেছে। আপস অ্যান্ড ডাউনস হতে পারে। এই জিনিসটা অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়, যেখানে আমরা মজার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ড্রিফট, মানে ডাটা ডিস্ট্রিবিউশনস। এই ডাটা ডিস্ট্রিবিউশনসের উপর বেস করে আমরা অনলাইন লার্নিংয়ের এফিসিয়েন্সিটা আমরা মেজারমেন্ট করতে পারবো। পাশাপাশি আমরা কন্ট্রাস্টিভ লার্নিং নিয়েও আমরা আলোচনা করব, কিভাবে একটা নেগেটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালুকে ফোর্স ইন করে এবং ফুল করে অ্যাঙ্কর করা হয়। এই জিনিসটা আমরা কন্ট্রাস্টিভ লার্নিংয়ে শিখব। আমি যদি পরবর্তী মুভ অনে যাওয়ার চেষ্টা করি, যেখানে আমরা কন্ট্রাস্টিভ লার্নিংয়ে সিমিলার সিএলআর করা আছে এবং মাস্কড মডেলিংয়ের কাজ করা আছে। এটা এরকম, যখন দেখেন কন্ট্রাস্টিভ লার্নিংয়ের আমি যদি একটা ইমেজ নিয়ে কাজ করি, যেটা কম্পিউটার গ্রাফিক্সের একটা কনসেপ্ট, আমরা যদি ইমেজকে ক্রপ করি, সে এনকোডারের ওয়েতে একটা আউটপুট জেনারেট করবে। আবার ওই ইমেজেরই কালার যেগুলো থাকবে, যেমন রেড, গ্রিন, ব্লু, RGB যে কালারগুলো থাকবে, সেগুলো শেখার পরে এনকোডার করে আউটপুট দুইটা দিবে। এরপরে চেষ্টা করবে এই আউটপুট 1 এবং আউটপুট 2-র মধ্যে সিমিলারিটি খোঁজার জন্য। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এ ক্যাট ইজ স্টিল এ ক্যাট ইভেন ইফ ক্রপড অর রিকালার্ড, মানে আমার একটা ধরেন সাদা বিড়াল ছিল, দবদবে সাদা, এখন ওইটাকে যদি আমি ক্রপ করে দিচ্ছি তো বিড়ালই, আমি যদি এটাকে কালো করে দিই একদম অন্ধকারের মতো, তাও ওটা কি বিড়াল। এই যে ফিচার ম্যাপিং করা হচ্ছে এবং ফিচারকে সিমিলারিটি মেজারমেন্ট করা হচ্ছে, সেটা কন্ট্রাস্টিভ লার্নিং। যেমন আমরা ইনশাল্লাহ নতুন কিছু ইনফরমেশন শিখবো, যেমন কস সিমিলারিটি আছে, ওকে, সাইন সিমিলারিটি আছে, ওকে, সাইন সিমিলারিটি আছে, তারপর ম্যানহাটনের আছে, ওকে। এরকম অনেক মজার কিছু সিমিলারিটি ইন্ডেক্স মেজারমেন্ট আমরা কন্ট্রাস্টিভে ব্যবহার করব। অন্যদিকে যদি আমরা মাস্কড মডেলিংয়ের কথা যদি চিন্তা করি, যেখানে বার্ট, এবং এটার সাথে কিন্তু সেলফ সুপারভাইজড একটা মিল আছে। যেমন দেখেন, এও দেওয়া আছে, সিও দেওয়া আছে, কিন্তু মাস্কড ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে, কিন্তু কি আছে আমি জানা নেই। তাহলে মাস্কড বার্টে যে কাজটা করবে, সেটা ট্রান্সফর্মার ব্লকের থ্রোতে যে দুইটা ইনফরমেশন মিসিং ছিল সেগুলো ফাইন্ড আউট করবে। তাহলে ফাইন্ড আউট করে বলবে যে এটা বি ছিল এবং ডি ছিল, যেটা রিকনস্ট্রাকশনস মেথডের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা যখন পিসিএ করব, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, অথবা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, অথবা টিএসএনএ নিয়ে আমরা কাজ করব, অথবা এসএনআর নিয়ে কাজ করব, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও, অথবা পিক সিগন্যাল টু নয়েজ রেশিও, এরকম কিছু টার্মিনোলজি নিয়ে আমরা যখন কাজ করব, তখন এই ইনফরমেশনসগুলো আমাদের প্রয়োজন হবে বা লার্নিং মেথডটা প্রয়োজন হবে। পাশাপাশি আমরা যখন একটু ডিপে যাওয়ার চেষ্টা করব, যেখানে দেখব যে মডেল ফ্রি লার্নিং আছে উইথ মডেল বেসড লার্নিং আছে। একটা মডেল উপর ডিপেন্ড করে আর একটা মডেল উপর ডিপেন্ড করে না। সেক্ষেত্রে দেখবেন যখন রিয়েল ওয়ার্ল্ডের ডাটাটা স্টেটের মধ্যে এজেন্টে দেওয়ার পরে অ্যাকশন দিয়ে আবার রিয়েল ওয়ার্ল্ডে আসে, সেই জিনিসটা হলো মডেল ফ্রি। যেমন রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কিন্তু একই সিমিলারিটি ইন্ডেক্স ছিল, রাইট? সো কন্টিনিউয়াসলি যদি লার্নিং হয়, যেমন চ্যাটজিপিটি, জেমিনি বা কোপাইলট বা গ্রকের কথা যদি আমরা বলি, অথবা আমরা বিভিন্ন ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কথা যদি বলে থাকি, মডেল ফ্রি কনটেক্সটে কাজ করে, ওকে। কিন্তু মডেল বেস যেগুলো হয়, সেটা একটা প্ল্যান, একটা এক্সিকিউটিভ প্ল্যান থাকে, ওই প্ল্যান বা পাথওয়ে বা ট্র্যাজেক্টরির অনুসারে কী করতে থাকবে, এই লার্নিংটা হতেই থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এক্সপার্ট থেকে শেখার চেষ্টা করি, তাহলে এক্সপার্ট থেকে কী করতে হবে, হিউম্যান অ্যাজ এ এক্সপার্ট হিসেবে বা গ্রাউন্ড ট্রুথ হিসেবে কাজ করবে। এইটা আমরা একটা কি করব, ডেমো ইনফরমেশনস বা ডামি ইনফরমেশনস দিব। এই ডামি ইনফরমেশনসটা কন্টিনিউয়াসলি শিখতে থাকবে। মনে আছে আপনাদের কিছু রোবোটিক কম্পিটিশন হয়, যেটা পাথ ধরে ধরে, লাইন ধরে ধরে মুভ অন করে, ঠিক আছে। এই ধরনের রোবোটিক্সের ক্ষেত্রে যে কাজটা করা হয়, একটা স্পেসিফিক পাথে প্রথমে ট্রেন করানো হয়, এরপরে পাথটা চেঞ্জ করা হয়, আবার লেআউটটা চেঞ্জ করা হয়। প্রতিবার লেআউট চেঞ্জ করার মাধ্যমে তার কগনিটিভ যে পাওয়ারটা আছে, এটাকে ইম্প্রোভাইজ করা হয়। এই ইম্প্রোভাইজ করার জন্য আমরা লার্নিং ফ্রম এক্সপার্টটাকে ব্যবহার করব। নট অনলি দ্যাট যে এটা একটা টাইপস, বাট এটারও সাব টাইপস অনেকগুলো আছে, যেগুলো রোবোটিক্সের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করে। আমরা শিখবো যে কীভাবে সেলফ ড্রাইভিং কারগুলো কীভাবে মডারেট করা হয়, ঠিক আছে। আমরা যদি একটু আসি ট্রান্সফার লার্নিং, লাইফ লং লার্নিং এবং ডোমেইন অ্যাডাপশন লার্নিং, যেটা এখন খুবই ট্রেন্ডিং একটা টপিক বা লার্নিং মেথড বলা যায় ডোমেইন অ্যাডাপশনসের ক্ষেত্রে। যখন আমরা ট্রান্সফার লার্নিংয়ের কথা বলবো, ব্যাপারটা এরকম হবে যে আপনার একটা সে ফর এক্সাম্পলস আমি কী বলবো, ধরেন আপনার একটা ঘড়ি ছিল,
ঠিক আছে, এখন এই ঘড়িটার মধ্যে আপনারা অলরেডি পুরো বিল্ড করে দিয়েছেন, সব কিছু করে দিয়েছেন, মানে ইঞ্জিনের যে অংশটুকু সেটা আপনি দিয়েছেন, এখন আমাকে দিয়েছেন ইউজ করার জন্য। ঠিক আছে, এখন আমি চাইলে বেল্টটা আমি সিলিকনেরটাও ব্যবহার করতে পারি, স্টেনলেস স্টিলও ব্যবহার করতে পারি, গোল্ডেরও ব্যবহার করতে পারি, তাই না? জাস্ট আমি বডিটাতে অ্যাটাচ করে দিচ্ছি এবং এটা খাপ খাওয়া হয়ে যাচ্ছে। যখন ট্রান্সফার লার্নিং হয় তখন সে হচ্ছিল কী করে, একটা প্রি ট্রেন্ড একটা মডেল থাকে যেখানে দুইটা পোর্শনস থাকে, একটা হচ্ছিল প্রজেন্ট পোর্শন আর একটা হচ্ছিল টিউন পোর্শন। প্রজেন্ট পোর্শনসটাকে হচ্ছিল স্ট্যাবল থাকা হয়, মানে যেটা আসলে কাজ করবে না, কার্যকারিতা থাকবে না, বা টিউনিং পোর্শনসটাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। অ্যাক্টিভ করার পরে ওইখানে আমার যে ডাটাটা দেওয়া ছিল, যেমন আমার সিলিকন বেল্ট ছিল অথবা গোল্ডের বেল্ট অথবা স্টেনলেস স্টিলের বেল্ট বলতে পারি, অ্যাডজাস্ট করে দিই আমি কি করছি, ওইটা আবার হচ্ছিল রিইউজেবল করে দিচ্ছি। এই প্রসিডিউরটা হচ্ছিল ট্রান্সফার লার্নিং, যেখানে বলা হচ্ছে ডোন্ট রিইনভেন্ট দি হুইল, মানে হচ্ছিল ইঞ্জিনটা আর আমরা নতুন করে বানাবো না, আমরা অলরেডি বানানো দেওয়া আছে, কিছু পোর্শনটাকে প্রেজেন্ট করে কিছু পোর্শন অ্যাক্টিভ করে আমরা লার্নিংটাকে কন্টিনিউ করব। কিন্তু লাইফ লং লার্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, টাস্ক এ, টাস্ক বি, টাস্ক সি, তিনটা টাস্ক আমাদের দেওয়া আছে। লাইফ লং লার্নিংয়ে যেটা হবে, মেমোরি বাফারিং নিয়ে একটা কাজ হয়, এবং মেমোরি বাফারিং যখন হবে তখন টাস্ক এ, টাস্ক বি এই দুটো জায়গাচ্ছে মেমোরি বাফারিংটা টাস্ক সিতে অ্যাপ্লাই হবে, টাইম কনজিউমিংয়ের জন্য ব্যবহার করা, যেটা হচ্ছিল কমপ্লেক্সিটির জন্য আসলে ব্যবহার করা। এবং এখানে দেখবেন আপনারা যখন সিরিজ লার্নিং অথবা প্যারালাল লার্নিং পড়বেন তখন এই জিনিসটার মহত্ব বুঝতে পারবেন, এবং এটা অনেক ইম্পর্টেন্স আছে। যদি আমি এখন এক্সপ্লেন করবো না, বাট আমরা ইয়ে করবো, বাট এটার একটা সাপোর্টিভ ইনফরমেশন হচ্ছিল কন্টিনিউয়াস লার্নিং। দ্যাট মিনস হচ্ছিল এ বি সি উইদাউট ফরগেটিং দ্য এ, মানে এও ভুলে যাবে না, বিও ভুলে যাবে না, আমরা হচ্ছিল সিটাকে দিয়ে হচ্ছিল কাজ করব। সো ফরগেটিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গেট অ্যানালাইসিস করবো, ফরগেট গেট, রিসেট গেট, আপডেট গেট, এই ধরনের কিছু গেট থাকবে। ঠিক আছে, এগুলো আমরা শিখবো। ডোমেইন অ্যাডাপশনসের হচ্ছিল কাইন্ড অফ এরকম যে আমি সোর্সের যে ভ্যালুগুলাই ছিল, সোর্সের যে ডাটা ছিল, সেটা আমি টার্গেটে অ্যাডাপ্ট করতেছি। যেমন আমি যদি আপনাকে বলি, ধরেন আপনি ব্যাচেলর যাত্রা মাত্র শুরু করবেন, আপনি এইচএসসি লেভেল পর্যন্ত আপনি ধরেন আপনার গ্রামের বাড়িতে ছিলেন, ওখানে পড়াশোনার লাইফ লাইন সব চলছে, কিন্তু আপনি রুয়েটের চান্স পাইছেন অথবা বুয়েটের চান্স পাইছেন, এখন আপনাকে মুভ অন হইতে হবে। এখন ঢাকায় আসলেন, হঠাৎ করে ঢাকায় এসে আপনি যদি ঢাকার এনভায়রনমেন্টে কুইকলি অ্যাডাপ্ট করে ফেলতে পারেন, তার মানে কি আপনার অ্যাডাপশন লেভেল কি হাই। আমরা যখন নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করব, ডাটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের মডেলগুলো নিয়ে কাজ করব, আমার মডেল যদি আনসার্টেন বা আনসিন অথবা আননোন কোনো ডাটাকে মানে ইনস্ট্যান্টলি অ্যাডাপ্ট করে ফেলে এবং অ্যাকুরেসিটার কোনো ধরনের কলাপস না হয় বা ক্যালিব্রেটেড রেজাল্টটা কোনো ড্রপস না করে, তাহলে বুঝতে হবে যে ডোমেইন অ্যাডাপশনসটা কি ভালো। ডোমেইন অ্যাডাপশনসের ক্ষেত্রে এরকম সিনারিও আছে, যেমন আপনি এগ্রিকালচারের ডাটা নিয়ে আপনি ট্রেন করাচ্ছেন, হয়তো বা অন্য কোনো ডাটার সাথে যদি মার্জ করা দেন, তাহলে মডেলের অ্যাকুরেসির কোনো বা পারফরমেন্সের কোনো ড্রপ হয় না, সেই জিনিসটাও ডোমেইন অ্যাডাপশনসের মধ্যে পড়বে। তো এইটা আসলে ইউজ কেস বা কনটেক্সটের উপর ডিপেন্ড করে কিন্তু ডিফাইন করা যাবে, কেমন? আচ্ছা, এখন আমরা যদি একটু আসি, সেটা হচ্ছে যে ফেডারেটেড লার্নিংয়ের কনসেপ্টটা আমি বলে দিয়েছিলাম যে আমাদের একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, এই সেন্ট্রাল সার্ভারটায় আমাদের ট্রেন করাইতে হবে, কিন্তু ডাটা আমরা নিতে পারবো না প্রাইভেসির কারণে। তা আমরা কী করব, আমরা যে মডেলটা ডিজাইন করছি সেই মডেলটাকে আমরা সার্ভারে পাঠাবো, আরেকজন যিনি আছে উনি হচ্ছিল সার্ভারে পাঠাবে। সে ফর এক্সাম্পল উনি হচ্ছিল ব্যাংকার বা ডাক্তার, উনি হচ্ছিল ব্যাংকার অথবা ডাক্তার অথবা উনি হচ্ছিল প্রিন্সিপাল, যেই কোনো পার্সোনালিটি হোক, ওই পার্সোনালিটি যদি একটা সেন্ট্রাল সার্ভার থেকে মডেলকে রিকোয়েস্ট করে ডাটাটাকে ট্রেন করে ওয়েটকে নিয়ে আসে, তাহলে সেটা হচ্ছিল প্যারাইটেড লার্নিং। এবং প্যারাইটেড লার্নিংয়ে যেটা হয় যে এটা হচ্ছিল কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ করে না, কিন্তু ইনফরমেশনসগুলোকে, মেটাডাটা ইনফরমেশনসগুলোকে ওয়েট হিসেবে নিয়ে আসে, এটা হচ্ছিল ফেডারেটেড লার্নিং। এবং এটা অনেক চলে, যেমন মাল্টি মডেলের ক্ষেত্রে চলে, এই জিনিসগুলো অনেক, যেমন ব্যাংকিং সেক্টরে বা ব্লক চেইনের ক্ষেত্রেও কন্টিনিউ চলে। এরপর আমরা যদি স্পিড লার্নিং এবং হচ্ছিল ডিফারেন্সিয়াল প্রাইভেসির ক্ষেত্রে যদি চিন্তা করি, স্পিড লার্নিংয়ে যেটা হয়, ক্লায়েন্টের ডাটা কাট আউটে এসে এটা হচ্ছিল ডিকোডেড হয়ে যায়, অ্যানকোডেড বা ডিকোডেড কাট আপ যদি আমরা বলি আর কি। তো এরপরে আমরা সার্ভারে এটা পাঠাই, কিন্তু সার্ভারে শুধু ট্রেন হয়, কিন্তু ক্লায়েন্টের ডাটা আসে না, এটা হচ্ছিল স্পিড লার্নিংয়ের মাধ্যমে হয়। আর যদি প্রাইভেসি লার্নিংয়ের ক্ষেত্রে যদি বলি, একটা এরিয়া থাকে যেটার বাইরে নয়েজ ইনফরমেশনস থাকে, ভিতরে হচ্ছে হলো ট্রু ইনফরমেশনস থাকে, দুইটা অবজার্ভ করার পরে ফাইনাল একটা রেজাল্ট জেনারেট হয়, যেটা হচ্ছে প্রাইভেসি কনসার্নিংয়ে থাকে। যেমন সিনথেটিক ডাটাগুলোর ক্ষেত্রে এই ধরনের কনটেক্সটগুলো ব্যবহার করা যেতে পারে আমরা, ঠিক আছে?
আমরা যদি বর্তমানে খেয়াল করি, যেমন সিম টু রিয়েলের যে লার্নিংটা আছে, যেখানে আমরা দেখি এজেন্ট ফেস, যেমন যারা অনেকে এজেন্টিক এআই নিয়ে আপনারা কাজ করেন, এজেন্টিক এআইয়ের কনসেপ্টটা যেটা হয় যে সিমুলেশনস ইঞ্জিনে কাজ করবে এবং এটা রিয়েল ওয়ার্ল্ডে চলে যাবে। রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে রিয়েল ওয়ার্ল্ডের যে অ্যান্টিটিটা থাকবে বা অবজেক্টটা থাকবে সেটাকে ট্রেন করানো হবে। লার্নিংটা হয়ে গেলে দেন আবার এজেন্টিক এআইটা চলে আসবে, কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের মধ্যে হয় আর কি। ওয়ার্ল্ড মডেলস এবং নিউরোসিম্বলিক মডেলসের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছিল এরকম যে এজেন্টসের যে ড্রিম থাকে বা একটা ট্র্যাজেক্টরি থাকে, সেখানে হচ্ছিল কী হয়, ফার্স্ট এবং হচ্ছিল ফিউচার, এই দুইটাই স্টেটমেন্ট থাকে। ফার্স্টের ফিউচারে অলরেডি ডাটা দেওয়া আছে, ফিউচারটাকে প্রেডিক্ট করতে হয় বা অ্যাজিউম করতে হয়। সেই এস্টিমেশন যখন করতে যাবে তখন হচ্ছিল ট্রেনিং পলিসিটাকে তাকে ফলো করতে হয়। তো আমরা যখন জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করবো, বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করবো, অথবা মেডিকেল সেক্টরের বিভিন্ন ডোমেন নিয়ে কাজ করবো, তখন আমরা ওয়ার্ল্ড মডেলসের কনসেপ্টটাকে ইউজ করব। পাশাপাশি নিউরোসিম্বলিকের ক্ষেত্রে যেটা হয়, নিউরাল নেটওয়ার্ক এবং লজিক রুলস এই দুইটা এক জায়গায় মার্জ হয়। মার্জ হয়ে একটা কলিশনস বা ফিউশন হয়, যেটা আমরা এক্সপ্লেনেবল এআই হিসেবে জানি। যেমন লাইম অ্যানালাইসিসের কথা বলতে পারবো, বা শেপ অ্যানালাইসিসের কথা, বা শার্প অ্যানালাইসিস, এগুলোর ক্ষেত্রে এক্সপ্লেনেবল এআইটাকে ব্যবহার করা, যেটা ফিচারকে এক্সপ্লেইন করে। আমরা যদি একটু মুভ অন করি, সেখানে হচ্ছিল আরেকটা কলিউশন আমরা দেখতে পারবো, সেটা হচ্ছিল হ্যাভিয়ান লার্নিংয়ের জন্য। হ্যাভিয়ান লার্নিংয়ে যেটা হয়, নিউরন এ এবং নিউরন বি দুইটা একটা সিনেপটিক ওয়েটে গিয়ে হচ্ছিল কলিউশন করে। তো এখানে যেটা হয়, ফায়ার টুগেদার হচ্ছিল হয় অ্যান্ড দেন ওয়ার টুগেদার হয়, ঠিক আছে? সো কলিউশন হবে, লার্নিং হবে, অ্যান্ড দেন আবার হচ্ছিল সেপারেট হবে। এখানে আমাদের যেটা হয়, একটা এসটিডিপি কার্ভিং লার্নিং কার্ভ ইউজ করে। আপনারা জানেন যে লার্নিং রেটের ক্ষেত্রে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা যখন ব্যবহার করি, তখন কিন্তু লার্নিং কার্ভ থাকে, গ্রেডিয়েন্ট লার্নিং কার্ভ থাকে। সেখানে ড্রিফটের উপর বেস করে কিন্তু আমরা অনেক কিছু ডিসিশন নেই, মোমেন্টাম, তারপর ছিল ডিকে, এই ধরনের কিছু থাকে। এই জায়গায় যখন আমরা আসবো, তখন উইকেন্ড এরিয়া এবং স্ট্রেন্থ এরিয়ার উপর বেসিস করে আমরা টাইম ডিটারমিনেশনস নিয়ে কাজ করতে পারি, কমপ্লেক্সিটিটাকে মিনিমাইজেশন করার ক্ষেত্রে। জেনেটিক অ্যালগোরিদমে যখন জেনেটিক পপ হয়, তখন কিন্তু মডেল সিলেকশনসের মাধ্যমে এটা মিক্স করা যাবে না, তাই না? কিন্তু মিউটেট করা যাবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছিল মিক্স না করে মিউটেট করে সেই রেজাল্টটাকে আবার জিন পপুলেশনসে পাঠাই দিই। জিনোম সিকোয়েন্সের এই 2D এবং 3Dতে সার্ভাইভাল ফিটনেস চেক আউট করার জন্য হচ্ছিল এই লার্নিং মেথডগুলো আমরা ব্যবহার করব। অনেকে জিনোম সিকোয়েন্সে কাজ করেছেন, অথবা অনেকে করার সুযোগ হয়নি। সো আমরা ইনশাল্লাহ আমাদের বললাম না টিএমসি, থিওরি, ম্যাথ এবং কোড, ওই জায়গাটাতে আমরা কিন্তু এগুলো ব্যবহার করব। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে আমরা বেইজিয়ানটা আমরা ব্যবহার করব, যেখানে আমরা দেখব যে স্কিউনেসের উপর বেস করে পোস্টেরিয়র, ফিরিয়র, লাইকলিহুড, মার্জিনালাইজেশন, নর্মালাইজেশন, এই জিনিসগুলো আমরা আসলে কীভাবে অ্যানালাইসিস করতে পারি। পাশাপাশি আমরা যখন এনার্জি বেসড মডেল বা ইভিএম নিয়ে আমরা যদি কাজ করি, তখন আমরা দেখব যে কিভাবে একটা মোমেন্টামের কারণে যখন একটা লার্নিং ডাউনগ্রেডে যায় এবং আপগ্রেডে যায়, সেক্ষেত্রে ভেরিয়েন্স এবং বায়াসের যে একটা গ্যাপ থাকে সেটা কিভাবে ফিগার আউট করতে হয়, এবং এখান থেকে আমরা দেখব যে গ্লোবাল মিনিমা কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ওকে, এই জিনিসগুলো আসলে আমাদের দরকার আছে, কেমন? এবং ক্যাজুয়াল লার্নিং যেটা আছে, এবং আমরা যদি চলো সিম্বলিক লার্নিংয়ের কথা যদি বলি, ক্যাজুয়াল লার্নিংয়ে যেটা হয় সেটা হচ্ছিল যে একটা যে কনফাউন্ডার থাকবে, কনফাউন্ডারের মূল কাজ হচ্ছিল সে দেখবে কার কাছে হচ্ছিল তার আউটপুটটাকে পাঠানো যায়। যেমন ইন্টারভেনশনসের ক্ষেত্রে সে হচ্ছিল ট্রিটমেন্টে পাঠাবে, কিন্তু সেখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছিল একটা লুপ বা কন্ডিশন চলবে, ওয়াইল লুপ অথবা ডু ওয়াইল লুপের মতো। কিন্তু আমাদের পাইথনের কোনো ডু ওয়াইল লুপ নেই, সো আমাদের হচ্ছিল এখানে একটা হচ্ছিল ওয়াইল লুপের কনসেপ্ট থাকবে আর কি। এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসের ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি যদি আমরা ব্যবহারও করে থাকি, তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কিন্তু কনফাউন্ডার থেকে ট্রিটমেন্টে যাবে, ট্রিটমেন্ট থেকে হচ্ছিল আউটপুটে আসবে, অথবা কনফাউন্ডার থেকে আউটপুটে আসবে বাই ইউজিং দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, অথবা আমাদের এখানে ইন্টারভেনশন হয়ে আমাদের ট্রিটমেন্ট হয়ে দেন আউটপুটে যাবে। এটা মজার, কিন্তু অনেক সিনারিওগুলো মজা, যেমন বিহাইন্ড দ্য কোরিলেশনস ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিম্বলিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছিল ব্ল্যাক বক্সের মতো, হোয়াইট বক্স এআই এটাকে বলা হয়, যেখানে হচ্ছিল লার্নিং করে হিউম্যান রিডেবল ম্যাথমেটিক্যাল নলেজ যতগুলো থাকে সেগুলো ইউজ করা হয়। আপনারা অনেকে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, এসিআই, এই সাবজেক্টটা পড়ে আসছে। এটা এইখানে একটা মজার মজার সিনারিওগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। সো যারা পড়ে আসছেন ওনাদের উপর যদি ভালো লাগে, তাহলে লেগে থাকেন, ভালো কিছু আসবে, ঠিক আছে? আমি একটা জিনিস বিশ্বাস করি, লেগে থাকলে ভালো কিছু আসবে, একটু সময় লাগবে, যেটা আমার ক্ষেত্রেও হচ্ছে, তাই না? আমরা যখন কোলাবোরেটিভ লার্নিংয়ে যাই, সেক্ষেত্রে কো ট্রেনিং যে মাল্টি ভিউ মডেলিং অ্যাপ্রোচ আছে এবং ডুয়াল লার্নিংয়ের অ্যাপ্রোচ আছে।
কোর ট্রেনিং যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে একটা হচ্ছিল ডাটাবেস থাকবে, যেটা আনলেভেলের ডাটাগুলো থাকবে, রিয়েল ওয়ার্ল্ডের ডাটাগুলো থাকবে, সেটা বিগ ডাটা বা ডাটা মাইনিংয়ের ক্ষেত্রে হতে পারে, যেখানে আমাদের ভিউগুলো হচ্ছিল ট্রান্সফার হবে একটা মডেল টু আরেকটা মডেলে, বা ভিশন হবে, মানে দেখবে যে ডাটাটা আসলে কেমন। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছিল কনফিডেন্স লেভেলের ইন্টারভেনশনসগুলোকে এক্সচেঞ্জ করব, একটা মডেল টু আরেকটা মডেলে এক্সচেঞ্জ করব। কিন্তু ডুয়াল লার্নিংয়ের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছিল লসটাকে মনিটর করা হবে, কন্টিনিউয়াসলি লস মনিটর করা হবে, এবং একটা এক্সের জন্য একটা রেপ্লিকা তৈরি করা হবে, যেটা আমরা এক্স প্রাইম বলতেছি, এবং এদের মধ্যে একটা লস ট্রান্সফার হবে লুপের রেসপেক্টে। এবং এখানে দুইটা মডেলের রেসপেক্ট থাকবে, একটা হচ্ছিল ফ্রিমাল মডেল আর একটা হচ্ছিল ডুয়াল মডেল। ফ্রিমাল মডেলে কাজ হবে ট্রান্সলেশনের কাজ করা, আর ডুয়াল মডেলে কাজ হচ্ছিল ব্যাক ট্রান্সলেশনসে কাজ করা। প্রিমাল এবং হচ্ছিল ডুয়াল মডেল যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য একটা সুবিধা আছে, যে যারা আমরা এলএলএম ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করি ওনারা কিন্তু ট্রান্সলেশনসে কাজ করে, তাই না, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনসে কাজ করি। কিন্তু আমরা যারা বায়ো ইনফরমেটিক্সে কাজ করি বা বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাজ করি, যেমন জিনোম সিকোয়েন্সের কথা বারবার আমি বলতেছি, পাশাপাশি আপনি বায়োটেকনোলজিতে যতগুলা লার্নিং অ্যালগোরিদম আছে, যেমন সিকুয়েন্সিয়াল অ্যালগোরিদম আছে, এরকম অনেকগুলো আছে। তো সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে, জিন যে ট্রান্সলেশনসগুলো হয়, জিনোমস ট্রান্সলেশন যেগুলো হয়, বা আমরা ডিএনএ ট্রান্সলেশনস অথবা আরএনএ ট্রান্সলেশনস করতে পারি, এমআরএনএর কথা বলি, এসআরএনএ কথা বলতে পারি, এই যে জিনোমিক যে ট্রান্সলেশনসগুলো আছে এগুলো চাইলে আপনি করতে পারবেন ইজিলি, ঠিক আছে, এই জিনিসগুলো শিখলে আর কি। ওকে, আচ্ছা, আমরা একটু লাস্টে একটা অংশটা আসলে এক্সপ্লেনেবল এআই এর কথা আমরা অনেকেই জানি, যেটা হচ্ছিল ফিচারকে এক্সপ্লেইন করে। বাট ইন টার্মস অফ দ্য এক্সপ্লেনেশন এআই, তখন দেখবেন যে ইউজার যে ইনফরমেশনসগুলো দিবে বা ফিচারগুলো দিবে সেখানে একটা ব্ল্যাক বক্সের মতো কাজ করবে হচ্ছিল আমাদের মডেলটা, যেটা হচ্ছিল একটা প্রজেকশন তৈরি করবে। প্রজেকশনসটা কি, অ্যানালাইসিস বিম হিসাবে কাজ করবে। যেমন আমার কোনো একটা ধরেন রিজনিং রেজাল্ট আসবে, যেখানে ইনকাম, ডেট এবং এজ, এটার একটা প্রজেকশন ভিউ আসবে। এই প্রজেকশন ভিউ আমাকে ডিফাইন করবে যে আমার ফিচারের ইম্পর্টেন্স কেমন, ওইটার যে অ্যাকুরেসিটা আসছে ওইটার ইম্প্যাক্টটা কেমন, সেরকম। আমরা যদি ফেয়ারনেস অ্যাওয়ারনেস লার্নিংয়ের কথা যদি বলি, যেখানে বায়াস কিছু ইনফরমেশনস দেওয়া থাকবে, যেটা একটা ব্যারিয়ার বা ফিল্টারিংয়ের মাধ্যমে গিয়ে লেভেলিং চলে আসবে। তার মানে আপনার যে আনলেভেলের ডাটাগুলো ছিল বা আনসুপারভাইজ ডাটাগুলো ছিল সেটা একটা ব্লকের মধ্য দিয়ে পাস হবে, যেটা হচ্ছিল ফিল্টার ব্লক। এই ফিল্টার ব্লক যখন যাবে তখন হচ্ছিল সে গ্রুপিং করে দেবে যে কোন গ্রুপে কী ধরনের ক্লাসগুলো এক্সিস্ট করার কথা ছিল, যেটাকে আমরা ফেয়ারনেস ফিল্টারিংয়ের কথা বলতেছি। ঠিক আছে, এই হলো আজকে এতটুকু পর্যন্ত। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, লাইক 118টা মডেলের মধ্য থেকে আপনাদের অল্প কিছুটা কাজ দিয়েছি। বাট নেক্সট সেশনস থেকে আমরা হচ্ছিল কোর যে লার্নিংগুলো আছে, যেমন আমরা যেটা বলছিলাম যে সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট, এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে শুরু করব। ওকে, সো আমাদের অ্যাপ্রোচ কী হবে, টিএমসি, থিওরি, ম্যাথ অ্যান্ড কোড। ওকে, সো এই লজিকটার উপর বেস করে আমরা আগাতে থাকি, দেখা যাক কী হয়। আর নেক্সট সেশনে দেখা হচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যারা আপনারা এই লার্নিংগুলো শিখতেছেন, পাশাপাশি আপনারা চাইলে আমার সাইকিট লার্নের রোডম্যাপটাও দেখতে পারেন, যেখানে আমি হচ্ছিল অলরেডি 9টা লেকচারের মতো রেকর্ড করেছি, এবং যেটা আপনারা ইউটিউবে 5টা লেকচার পর্যন্ত পাবেন। আশা করছি খুব শীঘ্রই পুরো সবগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ওগুলোও দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই সাথে থাকুন, ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।